রাত্রে বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর অন্ধকার। বাবা মা বাইরে গেছেন, আসতে দেরি হবে। আমি ঘরে একা বসেছিলাম। ভাই মোমবাতি আনল। দেখো দিদি, এটা জ্বালাই, সে বলল। ম্যাচ জ্বালিয়ে মোমবাতি ধরাল। ঘরে হলুদ আলো ছড়িয়ে পড়ল। আমি বসেছিলাম বিছানায়, সে মোমবাতি টেবিলে রাখল। অন্ধকারে আমাদের ছায়া দেয়ালে নাচছিল। হঠাৎ ভাই আমার পাশে এসে বসল। আমার হাত নিজের হাতে নিল। অবাক হয়ে তাকালাম ওর দিকে। মোমবাতির আলো তার মুখে পড়েছিল, চোখে এক অদ্ভুত দৃষ্টি। সে আমার চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। বিদ্যুৎ গেলে মোমবাতির আলো ভাই আমাকে প্রেমের আলো দেখাতে চায়। আমি হতভম্ব হয়ে গেলাম যখন সে বলল, দিদি, এই মোমবাতির মতোই আমার ভালোবাসা তোমার জন্য জ্বলছে। আমি তোমাকে ভাই হিসেবে নয়, স্বামী হিসেবে পাশে চাই। বিয়ে করো আমাকে। কি মোমবাতির আলো, তার চোখে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমার গা শিউরে উঠল। নিজের ভাই আমাকে এভাবে দেখছে, স্ত্রী হিসেবে চাইছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি সেন। আমার বয়স ৩২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর মালিনী। অভিক ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। মালিনী ১১ বছর বয়সী, স্কুলে যায়। আজ তোমাদের যে গল্পটি শোনাব সেটি আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। কখনো ভাবিনি যে একটি সন্ধ্যায় শুরু হওয়া ঘটনা আমাদের পুরো পরিবারকে এমন এক রহস্যময় যাত্রায় নিয়ে যাবে। সেদিন ছিল একটি শীতের সন্ধ্যা। বাড়িতে আমি, আমার ছোট ভাই অর্পণ, আর আমাদের বাবা মা। অর্পণ তখন কলেজে পড়ে, বয়স ১৯। আমি বিয়ে করে সংসার করি। কিন্তু মাঝে মাঝেই বাবা মায়ের বাড়িতে আসি। সেদিন স্বামী বাচ্চাদের নিয়ে এসেছিলাম। রাত ৮টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আকাশে মেঘের গর্জন, বৃষ্টি নামার সম্ভাবনা। অর্পণ মোমবাতি জ্বালিয়ে নিয়ে এল। নীল রঙের একটি মোমবাতি, যেটা আমি আগে কখনো দেখিনি। এটা কোথায় পেলি? আমি জিজ্ঞেস করলাম। ওটা একটু বিশেষ মোমবাতি দিদি, অর্পণ উত্তর দিল। দোকানে দেখে কিনেছিলাম গি। মোমবাতির আলো ঘরটা এক অদ্ভুত নীলাভ আভায় ভরে গেল। এমন আলো আগে কখনো দেখিনি। দেবাশিস, তুমি দেখেছ নীল মোমবাতি? আমি স্বামীকে জিজ্ঞেস করলাম। না, এটা অদ্ভুত, দেবাশিস বলল। এর আলোটাও স্বাভাবিক মনে হচ্ছে না গি। অর্পণের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত চাউনি। সে হঠাৎ বলল, দিদি, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কি? আমি জিজ্ঞেস করলাম। এই মোমবাতিটা আসলে একটা রহস্য লুকিয়ে আছে। আমি এটা দাদাবাবুর দোকান থেকে কিনিনি। এটা আমাকে দিয়েছেন একজন বৃদ্ধ, অর্পণ বলল। কোন বৃদ্ধ? আমি জিজ্ঞেস করলাম। বৃষ্টির দিন কলেজ থেকে ফিরছিলাম। পথে একজন বৃদ্ধকে দেখি, ভিজে গেছেন। ছাতা দিয়ে তাকে বাসে তুলে দিলাম। তিনি আমাকে এই মোমবাতিটা দিলেন উপহার হিসেবে। বললেন, যখন বিদ্যুৎ যাবে তখন এটা জ্বালাতে। এটা নাকি আমাদের বাড়ির রহস্য সমাধান করবে। আমাদের বাড়ির রহস্য? দেবাশিস অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, অর্পণ বলল। বৃদ্ধ আমাকে বলেছিলেন এই বাড়িতে একটা গোপন ধন লুকানো আছে গি। আমি হেসে ফেললাম। কি যে বলিস? এটা আমাদের পুরনো বাড়ি, ঠাকুরদার সময়ের। কোনো গোপন ধন থাকলে এতদিনে জানতাম গু। দিদি, তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি এই মোমবাতি জ্বালানোর পর থেকে কিছু স্বপ্ন দেখছি। সেই স্বপ্নে আমি একটা সিন্দুক দেখতে পাই, যেটা এই বাড়িতে কোথাও লুকানো আছে গি। দেবাশিস গম্ভীর হয়ে গেল। তোমার বাবা মাকে বলেছ এ বিষয়ে? না, তারা বিশ্বাস করবেন না, অর্পণ উত্তর দিল। কিন্তু আমি জানি এই মোমবাতি সত্যিই অদ্ভুত শক্তি রাখে গে। মালিনী অর্পণের কাছে এসে বসল। মামা, আমাকেও দেখাবে সেই ধন? অবশ্যই, অর্পণ হাসল। তুমি আমার সাহায্য করবে? চলো খেলা করি, অভিক উৎসাহিত হয়ে বলল। ট্রেজার হান্ট। বাবা মা রান্নাঘরে ছিলেন। তারা আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না। দেবাশিস আমার দিকে তাকিয়ে বলল, কি মনে হয় তোমার? এটা কি শুধু একটা খেলা নাকি? দেবাশিস, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমাদের বাড়িতে গোপন ধন আছে? আমি হাসি চেপে জিজ্ঞেস করলাম। না, তবে অর্পণের মুখে অদ্ভুত আত্মবিশ্বাস দেখছি, দেবাশিস বলল।
আর এই নীল মোমবাতিটা সত্যি অস্বাভাবিক। এমন সময় হঠাৎ ঘরের তাপমাত্রা কমতে শুরু করল। শীতের রাত ছিল, তাই প্রথমে খুব একটা খেয়াল করিনি, কিন্তু ক্রমশ ঠান্ডা এতটাই বাড়ল যে আমরা সবাই কাঁপতে শুরু করলাম। এটা কি বিদ্যুৎ না থাকায় হিটার বন্ধ হয়ে গেছে? আমি জিজ্ঞেস করলাম। না, এতটা ঠান্ডা হওয়ার কথা না, দেবাশিস উত্তর দিল। এই ঘরের তাপমাত্রা অস্বাভাবিক রকম কমে গেছে গি। অর্পণ মোমবাতিটির দিকে তাকিয়ে বলল, এটা শুরু হয়েছে। মোমবাতি আমাদের পথ দেখাচ্ছে গি। হঠাৎ করে মোমবাতির শিখা দীর্ঘ হয়ে গেল এবং নীল রশ্মি ছড়াতে শুরু করল। সেই রশ্মি ঘরের দেয়ালে পড়ে একটি আলোর রেখা তৈরি করল। ওটা কি? মালিনী চিৎকার করে উঠল। আমরা সবাই অবাক হয়ে দেখলাম, দেয়ালে একটি নকশা ফুটে উঠেছে, বাড়ির একটি মানচিত্র, যেটা আমি আগে কখনো দেখিনি। এটা আমাদের বাড়ির মানচিত্র, অর্পণ উত্তেজিত হয়ে বলল। কিন্তু এটা ভিন্ন। দেখো, এখানে একটি গোপন কক্ষ দেখানো হচ্ছে, যেটা আমরা জানি না গি। মানচিত্রটিতে বাড়ির পশ্চিম দিকে একটি কক্ষ দেখানো হয়েছিল, যেটা আমাদের বাড়িতে নেই। অন্তত আমরা জানি না। এটা অসম্ভব, আমি বললাম। আমি এই বাড়িতে বড় হয়েছি। এমন কোনো ঘর নেই গি। হতে পারে, কিন্তু মানচিত্রটা দেখাচ্ছে, দেবাশিস গম্ভীরভাবে বলল। যদি সত্যি এমন কিছু থাকে গি। অর্পণ উঠে দাঁড়াল। চলো দেখি। এটা কোথায় দেখাচ্ছে? মানচিত্র অনুসারে পশ্চিম দিকের প্রাচীরে একটি গোপন দরজা থাকার কথা। আমরা সবাই সেদিকে এগোলাম। সেখানে একটি পুরনো আলমারি রয়েছে। এই আলমারিটা সরাতে হবে, অর্পণ বলল। কিন্তু এটা অনেক ভারী, আমি আপত্তি জানালাম। দেবাশিস অর্পণের দিকে তাকাল। একটু দেখা যাক। তারা দুজনে মিলে আলমারিটা সরাতে চেষ্টা করল। প্রথমে নড়ল না, কিন্তু হঠাৎ করেই আলমারিটা সহজেই সরে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলে দিচ্ছে। এটা কি? দেবাশিস থেমে গেল। আলমারির পেছনে দেয়ালে একটি ছোট দরজা দেখা গেল। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই বাড়িতে আমি যতদিন আছি, কখনো জানতাম না এমন একটি দরজা আছে। খোলা যাক, অর্পণ বলল। অর্পণ, একটু ভাবো, আমি বাধা দিলাম। এটা বিপজ্জনক হতে পারে। দিদি, আমি এই স্বপ্ন দেখেছি। এটাই সেই সিন্দুকের পথ। দেবাশিস গম্ভীরভাবে বলল, চলো দেখি কি আছে। তবে সাবধানে। অর্পণ দরজাটি টেনে খুলতে চেষ্টা করল। প্রথমে খুলল না, কিন্তু সে আরও জোর দিতেই দরজাটি খুলে গেল। ভেতরে অন্ধকার। কিছুই দেখা যাচ্ছিল না। মোমবাতিটা নিয়ে আসি, অর্পণ বলল। সে ফিরে গিয়ে নীল মোমবাতিটা নিয়ে এল। আশ্চর্যজনকভাবে মোমবাতির আলো এখন আরও উজ্জ্বল হয়ে গেছে। তার আলো আমরা দেখতে পেলাম, দরজার উপারে একটি সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এটা কোথায় যায়? মালিনী ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। ভয় পেজো না, অভিক তার হাত ধরল। আমরা সবাই সাথে আছি। বাবা-মাকে জানানো উচিত, আমি বললাম। আরে দিদি, তারা সব সময় বলেন পুরনো বাড়ি নিয়ে কোনো গল্প বিশ্বাস করতে না। এখন যদি তাদের ডাকি, হয়তো সব থেমে যাবে। আমরা প্রথমে দেখি, পরে তাদের জানাবো, অর্পণ বলল। দেবাশিস একটু চিন্তা করে বলল, ঠিক আছে, কিন্তু আমরা একসাথে যাব। আর বাচ্চারা এখানে থাকবে গি। না, অভিক আপত্তি জানাল। আমিও যাব। আমিও, মালিনী বলল। দেবাশিস কঠিন স্বরে বলল, না, তোমরা এখানে অপেক্ষা করবে। এটা বিপজ্জনক হতে পারে। আমি বাচ্চাদের দিকে তাকিয়ে বললাম, তোমরা এখানে থাকো। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। যদি কিছু অসুবিধা হয়, দাদু দিদাকে ডাকবে গু। তারা অনিচ্ছা সত্ত্বেও রাজি হল। আমরা তিনজন, আমি, দেবাশিস আর অর্পণ, সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িটা ভেঙে পড়ার উপক্রম। খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল। নিচে নেমে আমরা একটি ছোট গুহার মতো জায়গায় এলাম। জায়গাটা ধুলো ভরা, মনে হচ্ছে বহু বছর কেউ এখানে আসেনি। দেখো, অর্পণ চিৎকার করে উঠল। সামনেই একটি সিন্দুক রাখা ছিল। ঠিক যেমনটি সে স্বপ্নে দেখেছিল বলে বলেছিল। এটা খুব পুরনো মনে হচ্ছে, দেবাশিস বলল সিন্দুকটি পরীক্ষা করতে করতে। সিন্দুকটির উপরে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল, যা আমি কখনো দেখিনি। এই অক্ষরগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। মনে হচ্ছে কোনো প্রাচীন লিপি, অর্পণ উত্তর দিল। বৃদ্ধ আমাকে বলেছিলেন, মোমবাতির আলো এটা পড়া যাবে গু। নীল মোমবাতিটি সিন্দুকের দিকে ধরতেই চিহ্নগুলো জ্বলজ্বল করতে শুরু করল। কিছু অক্ষর স্পষ্ট হয়ে উঠল, যা বাংলা ভাষায় লেখা ছিল।
এটা পড়তে পারছ? দেবাশিস জিজ্ঞেস করল। হ্যাঁ, অর্পণ বলল। লেখা আছে, যে সত্য খুঁজে সে সত্য পায়। রক্তের সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক যে বুঝে সেই এই সিন্দুক খুলতে পারবে। এর মানে কি? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। আমি জানি না, অর্পণ বলল। কিন্তু এটা একটা ধাঁধা মনে হচ্ছে গি। রক্তের সম্পর্ক নয়, আত্মার সম্পর্কও। দেবাশিস চিন্তা করতে করতে বলল। এর অর্থ কি এই যে পরিবারের সদস্য হওয়াটাই যথেষ্ট নয়, আরও কিছু প্রয়োজন? হঠাৎ আমার মনে পড়ল, আমার ঠাকুরদা প্রায় বলতেন, পরিবার শুধু রক্তের সম্পর্কে নয়, ভালোবাসাতেও হয়তো এই ধাঁধার উত্তর এটাই। সিন্দুকটির সামনে একটি ছোট গর্ত ছিল। অর্পণ সেখানে মোমবাতিটি রাখল। এ কি? দেবাশিস চমকে উঠল। মোমবাতির আলো আরও উজ্জ্বল হয়ে সারা ঘর আলোকিত করে তুলল। সিন্দুকটি ধীরে ধীরে খুলতে শুরু করল। একটি অদ্ভুত শব্দ হতে লাগল, যেন বহু বছর পর কেউ একটি দরজা খুলছে। এটা সত্যিই খুলছে, আমি বিস্মিত হয়ে বললাম। সিন্দুক সম্পূর্ণ খুলে গেলে আমরা ভেতরে দেখলাম একটি ছোট বাক্স, পুরনো কাগজপত্র আর কিছু অলংকার। অর্পণ একটি চামড়ার বাঁধানো পুরনো খাতা বের করল। এটা একটি ডায়েরি মনে হচ্ছে গি। দেবাশিস অলংকারগুলো পরীক্ষা করছিল। এগুলো সোনার এবং অনেক পুরনো। আমি পুরনো কাগজগুলো দেখতে নিলাম। এগুলো জমিজমার দলিল মনে হচ্ছে, খুব পুরনো। অর্পণ ডায়েরিটি খুলে পড়তে শুরু করল। দিদি, এটা আমাদের পূর্বপুরুষের ডায়েরি। ইংরেজ আমলের সময়কার। কি লেখা আছে? দেবাশিস জিজ্ঞেস করল। এখানে লেখা আছে, আমাদের ঠাকুরদা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একজন বিপ্লবী ছিলেন। আর এই সম্পদ তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য জমা করেছিলেন। অর্পণ উত্তেজিত হয়ে বলল। আমি কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে একটি মানচিত্র পেলাম। এটা কিসের মানচিত্র? দেবাশিস আমার পাশে এসে দেখল। এটা মনে হয় আরও সম্পদের খোঁজ দেয়। এখানে কিছু স্থান চিহ্নিত করা আছে। অর্পণ আরও পড়তে লাগল। আমাদের পূর্বপুরুষ লিখেছেন, তিনি এই সম্পদ লুকিয়ে রেখেছিলেন কারণ ব্রিটিশরা তাকে সন্দেহ করত। তিনি চেয়েছিলেন কেবল তার বংশের সেই সদস্যই এই সম্পদ পাবে, যে সত্যিকারের দেশপ্রেমী হবে এবং সঠিক পথে এর ব্যবহার করবে। এটা অবিশ্বাস্য, দেবাশিস বিস্মিত হয়ে বলল। তোমাদের পরিবারের এত বড় ইতিহাস ছিল, কিন্তু কেউ জানত না? আমার বাবাও কখনো এ বিষয়ে কিছু বলেননি। আমি অবাক হয়ে বললাম। অর্পণ আরও পড়তে থাকল। এখানে একটা চাবির কথা লেখা আছে, যেটা দিয়ে আরেকটি গুপ্ত জায়গা খোলা যাবে। সেখানে আরও সম্পদ লুকানো আছে। চাবি? আমি জিজ্ঞেস করলাম। কোথায় সেই চাবি? অর্পণ সিন্দুকের ভেতরে আরও ভালো করে তাকাল। এখানে কোনো চাবি নেই। দেবাশিস চিন্তা করে বলল, মনে হয় চাবিটা আলাদাভাবে লুকানো আছে। ডায়েরিতে কি কোনো ইঙ্গিত আছে? অর্পণ পাতা উল্টাতে থাকল। আছে। এখানে লেখা আছে, চাবি যেখানে লুকানো সেখানে কেবল ভক্তি পৌঁছায়। জল যেখানে পবিত্র, আলো যেখানে সত্য। এটা আবার একটা ধাঁধা, আমি বললাম। ভক্তি, জল, আলো। দেবাশিস চিন্তা করতে থাকল। এটা কি পূজার ঘরের কথা বলছে? হতে পারে, আমি উত্তেজিত হয়ে বললাম। আমাদের বাড়ির পূজার ঘরটা প্রায় 100 বছরের পুরনো। এটা ঠাকুরদার সময় থেকেই আছে। চলো দেখি। অর্পণ উঠে দাঁড়াল। আমরা সিন্দুক থেকে পাওয়া জিনিসগুলো সাবধানে একটি ব্যাগে ভরে নিলাম। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। বাচ্চারা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। কি পেলে তোমরা? অভিক জিজ্ঞেস করল। অনেক কিছু, দেবাশিস বলল। আমাদের এখন পূজার ঘরে যেতে হবে। পূজার ঘরে কেন? মালিনী অবাক হয়ে জিজ্ঞেস করল। আমরা একটা চাবি খুঁজছি, অর্পণ উত্তর দিল। সেটা হয়তো সেখানে লুকানো আছে। আমরা সবাই মিলে পূজার ঘরের দিকে যেতে লাগলাম। বাবা-মা এখনও রান্নাঘরে ব্যস্ত ছিলেন। পূজার ঘরে ঢুকে অর্পণ নীল মোমবাতিটি হাতে নিয়ে চারপাশে তাকাতে লাগল। ধাঁধাটা ছিল, ভক্তি পৌঁছায়, জল পবিত্র, আলো সত্য। এর মানে কি হতে পারে? আমি ঘরের চারপাশে তাকালাম। পূজার ঘরে একটি বড় প্রতিমা ছিল, প্রদীপ ছিল, জলের পাত্র ছিল। জল যেখানে পবিত্র। দেবাশিস জলের পাত্রটির দিকে তাকিয়ে বলল। এটাকে দেখি। সে পাত্রটি তুলে দেখল। কিছু পাওয়া গেল না। আলো যেখানে সত্য। অর্পণ চিন্তা করে বলল। এটা কি প্রদীপের কথা বলছে? আমি প্রদীপটি পরীক্ষা করতে লাগলাম। এটা পিতলের তৈরি, খুব পুরনো।
এটা অনেক বছরের পুরনো মনে হচ্ছে কি। হঠাৎ আমার নজর পড়ল প্রদীপের নিচে একটি ক্ষুদ্র নকশা খোদাই করা আছে, ঠিক সিন্দুকের চিহ্নের মতো। দেবাশিস, দেখো! আমি চিৎকার করে উঠলাম। সবাই প্রদীপের নিচে খোদাই করা চিহ্নটি দেখতে ঝুঁকে পড়ল। অর্পণ মোমবাতিটি সেখানে ধরতেই চিহ্নটি আবার জ্বলজ্বল করে উঠল। প্রদীপের তলদেশটি ঘুরিয়ে খোলা যায় দেখা গেল। এটা তো জানতাম না, আমি বিস্মিত হয়ে বললাম। দেবাশিস প্রদীপের তলদেশটি ঘুরিয়ে খুলল। ভেতরে একটি সোনার চাবি ছিল। চাবিটা পেয়ে গেছি, অভিক উৎসাহিত হয়ে বলল। কিন্তু এটা খোলে কি? মালিনী জিজ্ঞেস করল। অর্পণ ডায়েরিটি আবার খুলল। এখানে লেখা আছে, চাবি দিয়ে বাড়ির উত্তর দিকের প্রাচীরে একটি কক্ষ খোলা যাবে। সেখানে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে পাওয়া একটি আশ্চর্য বস্তু রয়েছে গি। বৃদ্ধ সন্ন্যাসী? দেবাশিস অবাক হয়ে বলল। তোমাকে যে বৃদ্ধ মোমবাতিটা দিয়েছিলেন সে কি গু? হতে পারে, অর্পণ উত্তর দিল। চলো উত্তর দিকের প্রাচীর দেখি গু। আমরা বাড়ির উত্তর দিকে গেলাম। সেখানে একটি পুরনো প্রাচীর ছিল, যেটার সামনে গাছপালা জন্মেছে। এখানে কোনো দরজা নেই, আমি বললাম প্রাচীরটি পরীক্ষা করতে করতে। অর্পণ মোমবাতিটি প্রাচীরের কাছে ধরল। দেখো, এখানে আবার সেই চিহ্ন। সত্যিই প্রাচীরের একটি অংশে সেই খোদাই করা চিহ্ন ছিল। অর্পণ চাবিটি সেখানে ঢোকাল এবং ঘোরাল। প্রাচীরের একটি অংশ ধীরে ধীরে সরে গেল, একটি ছোট প্রবেশপথ উন্মুক্ত করে। আরেকটি গোপন ঘর, মালিনী চিৎকার করে উঠল। আমরা সবাই সাবধানে ভেতরে ঢুকলাম। ঘরটি ছোট, কিন্তু বেশ পরিষ্কার, যেন কেউ নিয়মিত দেখাশোনা করে। ঘরের মাঝখানে একটি ছোট টেবিল, তার উপর একটি রত্নখচিত বাক্স। এটা কি সেই আশ্চর্য বস্তু? অভিক জিজ্ঞেস করল। অর্পণ সাবধানে টেবিলে এগিয়ে গেল। বাক্সটি খুলে দেখা গেল, ভেতরে একটি মণি রয়েছে, যেটা অদ্ভুত আলো ঝলমল করছে। এটা কি? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। ডায়েরিতে এ বিষয়ে কিছু বলা আছে? দেবাশিস অর্পণকে জিজ্ঞেস করল। অর্পণ আবার ডায়েরিটি খুলল। হ্যাঁ, এখানে লেখা আছে, এই মণি হল চিন্তামণি। পুরাণে এর কথা বলা হয়েছে। এটা নাকি মনের ইচ্ছা পূরণ করতে পারে গি। সত্যি? মালিনী অবাক চোখে জিজ্ঞেস করল। কিন্তু সাবধান, অর্পণ পড়তে থাকল। এটা কেবল একবারই ব্যবহার করা যাবে। আর এটা শুধু সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, নইলে বিপদ হবে। এটা তো গল্পোপন্যাসের মতো শোনাচ্ছে। দেবাশিস সন্দেহ প্রকাশ করল। হতে পারে, আমি বললাম। কিন্তু আজ এত অদ্ভুত ঘটনা ঘটেছে যে এটাও সত্যি হতে পারে। হঠাৎ আমাদের পিছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তোমরা একদিন এটা খুঁজে পাবে গু। আমরা চমকে পিছনে তাকালাম। দরজায় আমার বাবা দাঁড়িয়ে। বাবা, তুমি জানতে এ বিষয়ে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বাবা ঘরে ঢুকলেন। এটা আমাদের পরিবারের গোপন ঐতিহ্য। প্রত্যেক প্রজন্মে একজনকে এর কথা বলা হয়। আমি জানতাম একদিন তোমাদের কেউ এটা আবিষ্কার করবে গি। কিন্তু তুমি আমাদের কখনো বলনি, অর্পণ অভিযোগ করল। সময় ঠিক হয়নি, বাবা উত্তর দিলেন। আমাদের পূর্বপুরুষ বলে গেছেন, এর সন্ধান কেবল তারাই পাবে যারা সত্যিই এর যোগ্য। আর তোমরা আজ প্রমাণ করেছ তোমরা যোগ্য। কিন্তু চিন্তামণি সত্যিই কি ইচ্ছা পূরণ করতে পারে? মালিনী জিজ্ঞেস করল। বাবা গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, কিন্তু একবার। আর এটা শুধু সবার মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে। এটা স্বার্থপরতার জন্য নয় গু। আমরা কি করব এটা দিয়ে? দেবাশিস জিজ্ঞেস করল। বাবা আমাদের সবার দিকে তাকালেন। সেটা তোমাদের সিদ্ধান্ত। তোমরা এটা খুঁজে পেয়েছ, তোমরাই ঠিক করবে গি। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। একটি চিন্তামণি যা একবার ইচ্ছা পূরণ করতে পারে, এটা কিভাবে ব্যবহার করা উচিত? অর্পণ মণিটির দিকে তাকিয়ে বলল, ডায়েরিতে আরও কিছু লেখা আছে। আমাদের পূর্বপুরুষ লিখেছেন, তিনি এই মণি ব্যবহার করেননি, কারণ তিনি চেয়েছিলেন তার উত্তরাধিকারীরা এটা ব্যবহার করুক যখন সত্যিই প্রয়োজন হবে গ। কিন্তু আমাদের প্রয়োজন কি? আমি চিন্তা করতে লাগলাম। আমি একটা ধারণা পেয়েছি, অভিক বলল। আমাদের এলাকায় গত বছর খরা হয়েছিল। অনেক পরিবার কষ্টে আছে। আমরা কি এটা দিয়ে সেই সমস্যা সমাধান করতে পারি? সবাই নীরব হয়ে গেল। দেবাশিস অভিকের কাঁধে হাত রাখল। তোমার উদ্দেশ্য খুব ভালো, বাবা। আমি সমর্থন করি, মালিনী বলল। অর্পণ হাসল। আমাদের পূর্বপুরুষ গর্বিত হতেন। এটাই সঠিক ব্যবহার। আমি অভিকের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালাম। আমার ছেলে কত বড় হয়ে গেছে, বুদ্ধিমান হয়েছে।
বাবা মণিটি অবিকের হাতে দিলেন। তোমার ইচ্ছা প্রকাশ করোক। অবিক মণিটি দুহাতে ধরে চোখ বন্ধ করল। আমি চাই আমাদের এলাকায় যেন প্রচুর বৃষ্টি হয়, জলাশয়গুলো ভরে যাক, ফসল ভালো হোক এবং সবাই সুখে থাকুক। মণিটি হঠাৎ আরও উজ্জ্বল হয়ে উঠল। একটি তীব্র আলো ছড়িয়ে পড়ল চারপাশে। আমরা সবাই চোখ বন্ধ করে ফেললাম তীব্র আলো। যখন আলো কমে গেল আমরা দেখলাম মণিটি নিষ্প্রভ হয়ে গেছে। এটা কি কাজ করল? মালিনী অবাক হয়ে জিজ্ঞেস করল। হঠাৎ বাইরে থেকে বৃষ্টির শব্দ শোনা গেল। প্রথমে হালকা, তারপর ক্রমশ জোরে। আমরা দরজার কাছে গেলাম। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামছে প্রবল বেগে। অবিশ্বাস্য, দেবাশিস বিস্মিত হয়ে বলল। বাবা হাসলেন। চিন্তামণি তার কাজ করেছে গু। এবার অর্পণ জিজ্ঞেস করল। এখন আমরা কি করব? আমরা বাকি সম্পদ দিয়ে কিছু ভালো কাজ করতে পারি, আমি বললাম। গ্রামে একটি হাসপাতাল বা স্কুল প্রতিষ্ঠা করতে পারি গি। আর ডায়েরি থেকে আমাদের পূর্বপুরুষের গল্প সবাইকে জানাতে পারি, অর্পণ যোগ করল। যাতে তার স্বাধীনতার স্বপ্ন সবাই জানতে পারে গু। বাবা গর্বিত দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। তোমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমাদের পূর্বপুরুষ চেয়েছিলেন তার উত্তরাধিকারীরা সম্পদ ব্যক্তিগত স্বার্থে নয়, মানবতার কল্যাণে ব্যবহার করুক গো। আমরা সবাই বাড়ির দিকে ফিরে চললাম। বৃষ্টি তখনও পড়ছিল। আমি উপরের দিকে তাকালাম। আকাশে মেঘ কেটে একটি রামধনু দেখা দিয়েছে। কি হবে নীল মোমবাতিটার? মালিনী জিজ্ঞেস করল। এটা আমাদের পরিবারের ঐতিহ্য হিসেবে রাখব, বাবা বললেন। একদিন এটা তোমাদের সন্তান-সন্ততিদের হাতে তুলে দেবে, যাতে তারাও আমাদের বংশের গৌরবময় ইতিহাস জানতে পারে কি। আমি অর্পণের দিকে তাকালাম। সেই বৃদ্ধ লোকটি। তুমি কি তাকে আবার দেখেছ? অর্পণ মাথা নাড়ল। না, সেদিনের পর আর দেখিনি গু। দেবাশিস চিন্তা করে বলল, মনে হয় তিনি আসলে আমাদের পূর্বপুরুষের আত্মা ছিলেন, যিনি চেয়েছিলেন সঠিক সময়ে সঠিক ব্যক্তি এই সম্পদ খুঁজে পাক। এই ভাবনা আমার গায়ে শিহরণ জাগাল। হয়তো সত্যিই তাই। অদৃশ্য শক্তি, আত্মার বন্ধন, অতীতের সাথে বর্তমানের যোগসূত্র, সবই বাস্তব হতে পারে। সেদিন রাত্রে যখন বিদ্যুৎ ফিরে এলো আমি জানলার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম। শুরুতে ভাইয়ের সেই অদ্ভুত আচরণ, যা আসলে একটি রহস্যের শুরু ছিল, তা আমাদের এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারে নিয়ে গিয়েছিল। আমি জানালাম না যে আমাদের বাড়িতে লুকানো ছিল এত বড় একটি রহস্য। কিন্তু সেই রহস্য আবিষ্কার করে আমরা শুধু সম্পদই পাইনি, পেয়েছি আমাদের পরিবারের সত্যিকার ইতিহাস, আমাদের শিকদের সন্ধান। এবং সবচেয়ে বড় কথা, আমরা শিখেছি যে প্রকৃত সম্পদ কখনো টাকা-পয়সা বা সোনাদামি জিনিস নয়। প্রকৃত সম্পদ হল মানবতা, ত্যাগ এবং পরার্থপরতা। রাতে আমি এই অভিজ্ঞতা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম সেই বৃদ্ধকে, যিনি আমাদের দিকে হাসছেন। তার চোখে দেখলাম সেই একই নীল আলো, যা মোমবাতি থেকে বিচ্ছুরিত হয়েছিল।